আমরা জানি এই যে n সংখ্যক অণু আছে, এখানে আমি তিনটা দেখাইছি, এখানে n সংখ্যক অণু আছে, আমরা উদাহরণস্বরূপ তিনটা দেখিয়েছি। এই তিনটা অণুর যে কোনো একটার দিকে আমরা তাকাই, প্রত্যেকটা অণু এক এক দিকে এক এক বেগে মুভ করতেছে। এটা c1 ভেলোসিটি, এটা c2 ভেলোসিটি এবং এটা c3 ভেলোসিটিতে মুভ করতেছে, এক এক দিকে মুভ করতেছে। এখন আমরা জানি আমরা যদি কোনোভাবে আমরা শুধু একটা অণু নিয়ে যদি কাজ করি, এটা যেহেতু যে কোনো দিকে মুভ করে, আমরা ইচ্ছা করলে এই ব্যাগটাকে তিনটা উপাংশে লম্ব উপাংশে ভাগ করে দিতে পারি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তো আমরা মনে হয় ভেক্টর চ্যাপ্টারে শিখে আসছি একটা ভেক্টরকে কিভাবে তিনটা লম্ব উপাংশে ভাগ করা যায়, কারণ এটা যেহেতু ত্রিমাত্রিক একটা এলাকা, এটা একটা ত্রিমাত্রিক এলাকা, ফলে এটার মধ্যে যে ভেলোসিটি আছে এটাকে আমরা তিনটা অক্ষ, x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর ভাগ করে দিতে পারি। তাহলে c1 ভেলোসিটিটাকে আমরা x অক্ষ বরাবর ভাগ করে দিলাম, মনে করলাম ভেলোসিটির মান আসলো u1, এবং c1 টাকে z অক্ষ বরাবর ভাগ করার পরে ভেলোসিটির মান আসলো w1, আর y অক্ষ বরাবর ভাগ করার পরে এটার মান আসছে v1। তাহলে c1 ভেলোসিটিটাকে আমরা তিনটা উপাংশে ভাগ করে দিয়েছি। এটা হচ্ছে c1 ভেলোসিটি, এটা হচ্ছে c1 ভেলোসিটি, এটাকে আমরা তিনটা উপাংশে ভাগ করে দিয়েছি। এখন আমাদের তিনটা উপাংশে ভাগ করার জন্য আমাদের সুবিধা হচ্ছে এইখানে যে আমরা যখন u1, w1 এবং v1 এই তিনটাকে নিয়ে কাজ করব, এই তিনটা কাজ করে তিনটার ফলাফল হিসেবে কি পরিমাণ ধাক্কা তৈরি হয় দেয়ালের মধ্যে, সেই ধাক্কাটা যদি আমরা বের করতে পারি এবং তিনটার ধাক্কা যোগ করতে পারি, তাহলে সেই ধাক্কাটা c1 এর কারণে ধাক্কার সমান হয়ে যাবে। তাহলে এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে u1 যে ভেলোসিটি আছে এটা কোন অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, যেটা অণুটা যেহেতু এই কোনাকুনি মুভ করতেছে, কোনাকুনি মুভ করার সময় আমরা জানি প্রতি মুহূর্তে সে x বরাবর সরে যাচ্ছে, প্রতি মুহূর্তে সে y বরাবর সরে যাচ্ছে, আবার z বরাবর সরে আসতেছে। তাহলে আমরা এখন যেটা নিয়ে কাজ করতেছি u1, যেটা শুধুমাত্র যে ভেলোসিটিটা তাকে শুধুমাত্র x অক্ষ বরাবর সরায়, w1 যেটা তাকে শুধুমাত্র z অক্ষ বরাবর সরায়, এবং v1 যেটা তাকে শুধুমাত্র y অক্ষ বরাবর সরাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা ভেলোসিটি কি প্রভাব তৈরি করে সেটা বের করা। আমি ধরে নিলাম আমরা যদি এই অণুটার উপরে শুধুমাত্র u1 ব্যাগটা নিয়ে চিন্তা করি, আমরা জানি যে লম্ব উপাংশ, যে তিনটা লম্ব উপাংশে আমরা ভাগ করে দিয়েছিলাম u1, v1 এবং w1, লম্ব উপাংশ একটা আরেকটার উপরে কোনো প্রভাব ফেলে না, ফলে আমরা একটা নিয়ে কাজ করার সময় বাকি দুইটাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ফলে আমরা শুধুমাত্র বর্তমানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে u1টাকে নিয়ে আমরা কাজ করতেছি বা বিবেচনা করতেছি। তাহলে u1 এর কথা যদি চিন্তা করা যায়, u1 এর কারণে সে কোন দেয়ালে গিয়ে ধাক্কা দিবে, এই দেয়ালটাতে x অক্ষ বরাবর যে দেয়ালটা আছে, এবং আমরা মনে হয় গতিতত্ত্বের শিকার্য থেকে জানি প্রত্যেকটা সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, অর্থাৎ যে ব্যাগে গিয়ে ধাক্কা দিবে সেম একই ব্যাগে ফিরে আসবে, অর্থাৎ গতিশক্তি কমবেও না বাড়বেও না, অর্থাৎ শক্তি অন্য কোনো শক্তিতে খরচ হবে না। তাহলে x অক্ষ বরাবর অ্যাকচুয়ালি দুইটা দেয়াল আছে, এইটা একটা দেয়াল এবং এইটা আরেকটা দেয়াল, এইটা আরেকটা দেয়াল। তাহলে u1 ব্যাগে গিয়ে যখন এখানে ধাক্কা দিবে, ধাক্কার পরে সে যখন ফিরে আসবে তখন কি u1 ব্যাগে আসবে না, তখন সে ফিরে আসবে -u1 ব্যাগে, এবং -u1 ব্যাগে এসে এই দেয়ালকে আবার ধাক্কা দিবে, এবং এইখানে ধাক্কার পরে সে আবার u1 ব্যাগে হচ্ছে গিয়ে বিপরীত দিকে চলে যাবে। তাহলে এখন বল বের করার উপায় কি? বল বের করার ফর্মুলাটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি। বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমাদের ভরবেগ বের করতে হবে এবং তার পরিবর্তনের হার বের করতে হবে। আমরা বর্তমানে x অক্ষ বরাবর ভেলোসিটি নিয়ে কাজ করতেছি, তাহলে এই বরাবর ভরবেগ নিয়ে আমরা কাজ করব। এই দেয়ালে গিয়ে, এই যে দেয়ালটা আছে, এই দেয়ালে গিয়ে যখন সে ধাক্কা খাবে, ধাক্কার আগে ভরবেগ কত ছিল? এই অণুটার ভর হচ্ছে m, এই অণুটা কি বেগে মুভ করতেছে? u1 বেগে মুভ করতেছে, তাহলে তার ভরবেগ দেয়ালে ধাক্কা খাওয়ার আগের ভরবেগ হচ্ছে mu1, এবং সেটা ডান দিকে। আমরা জানি ভরবেগের দিকে হচ্ছে ব্যাগের দিকে। ধাক্কা খাওয়ার পরে সে যখন ফিরে আসবে তখন সে আসছে -u1 ব্যাগে, তাহলে তখন তার ভরবেগ হবে -mu1। এটা হচ্ছে ধাক্কার পরের ভরবেগ, আর এটা হচ্ছে ধাক্কার আগের ভরবেগ। আমরা এই যে ভরবেগ চেঞ্জ হয়েছে, এই পরিবর্তনটা আমাদের লাগবে, কারণ আমাদের ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে বলের সমান। তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমরা বের করতে হলে ভরবেগের পরিবর্তনটা আমরা বের করে নেই। ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে
শেষ ভরবেগ শেষ মাইনাস আদি। আমরা জানি কোনো কিছুর পরিবর্তন বের করতে হয় শেষের মান মাইনাস আদি মান। এই ক্ষেত্রে আমরা শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ করব, করলে আমরা যেটা পাবো মাইনাস এম ইউ ওয়ান ইকুয়াল টু হবে মাইনাস 2mu1। তাহলে এইটা হচ্ছে একটি দেয়ালে ধাক্কা খাওয়ার ফলাফল হিসেবে তার ভরবেগের পরিবর্তন। এখন আমরা বের করতে চাই এই যে ভরবেগের পরিবর্তন হয়েছে, এই ভরবেগের পরিবর্তন হইতে কত সময় লেগেছে। তো আমরা মনে করলাম আমরা অণুটাকে পর্যবেক্ষণ শুরু করছি, এই অণুটা শুধুমাত্র যদি এই অণুটাতে u1 বেগ থাকতো তাহলে সে এই দেয়ালে ধাক্কা খেত, তারপরে সে এই দেয়ালে ধাক্কা খেত, তারপরে এই দেয়ালে, এই জায়গার মধ্যে সে ধাক্কা খেতে থাকতো যদি শুধুমাত্র তার u1 বেগ থাকতো। আমি মনে করলাম তার এই যে u1 বেগের কারণে যে তার মুভমেন্ট, আমি মাঝখান থেকে পর্যবেক্ষণ করা শুরু করলাম, ঠিক যখন মাঝখানে আছে, অর্থাৎ আমরা মনে করলাম যে এই অণুটা শুধুমাত্র x অক্ষ বরাবর যে বেগ যেটা হচ্ছে u1 এর কারণে সে হচ্ছে শুধুমাত্র x অক্ষ বরাবর দুইটা দেয়ালে ধাক্কা খেতে থাকবে। প্রথমে গিয়ে সে mu1 বেগে ধাক্কা খাবে, তারপর মাইনাস mu1 বেগে ফিরে আসবে। ধরলাম আমি এটাকে অবজারভেশন বা পর্যবেক্ষণ করা শুরু করলাম, এটা যখন মুভ করতেছে তখন ঠিক মাঝখান থেকে আমি তাকে অবজার্ভ করা শুরু করলাম। মাঝখান থেকে অবজার্ভ করা শুরু করলে সে এখান থেকে এখানে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে l/2। আবার এখান থেকে ঠিক আগের অবস্থানে ফিরে আসা পর্যন্ত আবার কতটুকু দূরত্ব অতিক্রম করবে l/2। তাহলে l/2 পরিমাণ গিয়েছে, l/2 পরিমাণ ফিরে এসেছে। তাহলে এইটুকু দূরত্ব অতিক্রম করার সময় সে দেয়ালে ধাক্কা খেয়েছে একবার, আর একবার ধাক্কার সময় তার ভরবেগের পরিবর্তন হয়েছে -2mu1। তাহলে আমরা যদি কোনোভাবে এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ফিরে আসতে যে সময় লাগে সেই সময়টা বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো এই সময়ের মধ্যে এই পরিমাণ ভরবেগ পরিবর্তিত হয়েছে, এবং সেইখান থেকে আমরা ভরবেগ পরিবর্তনের হারটা বের করতে পারবো। তাহলে আমরা বের করি এই জায়গা থেকে এখানে গিয়ে আবার এখান থেকে এখানে ফিরে আসতে মোট কত দূরত্ব অতিক্রম করছে, l/2 প্লাস l/2। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে l দূরত্ব অতিক্রম করতে কি পরিমাণ সময় লাগছে সেটা আমরা বের করতে যাচ্ছি। এই l দূরত্ব সে কত বেগে অতিক্রম করছে, u1 বেগে। আমরা মনে হয় জানা আছে এই যে বেগ, এই বেগের মান u1, এই u1টা আমরা কত সেটা বের করতে যাচ্ছি। u1টা বের করার জন্য আমরা ইউজ করতে পারি বেগের মান সমান হচ্ছে দূরত্ব বাই সময়। বেগের মানটা কত, এখানে বেগের মান হচ্ছে u1, দূরত্ব হচ্ছে l/2 গিয়েছে, l/2 ফিরে এসেছে, তাহলে টোটাল l/2 প্লাস l/2 বাই হচ্ছে টাইম। আমরা জানি না সময় কত, আমি ধরে নিলাম সময় হচ্ছে t। আমরা এই লাইন থেকে আমরা লিখতে পারি u1 ইকুয়াল টু হচ্ছে l/t ইকুয়াল টু হচ্ছে t ইকুয়াল টু l/u1। তাহলে এইটা হচ্ছে গিয়ে ঠিক মাঝখান থেকে গিয়ে একটা দেয়ালে ধাক্কা খেয়ে আবার মাঝখানে ফিরে আসতে এই পরিমাণ সময় লাগে। কেউ যদি চায়, সে ইচ্ছা করলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করার পরে এই দেয়ালে ধাক্কা খেয়ে এখানে আসতে কত সময় লাগে সেটা নিয়েও কাজ করতে পারে, আনসার সবসময় সেম আসবে। তাহলে আমরা টি এর মান আমরা বের করে ফেলেছি l/u1। তাহলে আমরা একটি দেয়ালে ভরবেগের পরিবর্তনের হার আমরা বের করতে হলে আমরা জানি ভরবেগের পরিবর্তনের হারের সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তন বাই সময়। আমরা মনে হয় একটি দেয়ালে এই দেয়ালটাতে ভরবেগের পরিবর্তনের মান বের করে আসছি, সেই মানটা ছিল -2mu1 বাই এই পরিবর্তন হইতে সময় লাগছে l/u1। তাহলে এই সময়টা আমরা এখানে বসাই দিব। তাহলে l/u1 এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের আনসারটা আসবে -2mu1² l। তাহলে আমরা একটি দেয়ালে ভরবেগের পরিবর্তন হার বের করে ফেলছি। এখন কেউ যদি চায় যে সে মাঝখান থেকে একটা দেয়ালে ধাক্কা খাওয়ার পরে আবার মাঝখানে ফিরে আসা পর্যন্ত সময় না নিয়ে কাজ করে সে দুইটা দেয়ালে ধাক্কা নিয়ে কাজ করবে, তাহলেও আনসার সেম আসবে। কিভাবে? যদি অণুটা এই দেয়ালে গিয়ে ধাক্কা খেয়ে এখানে ফিরে আসে তাহলে ভরবেগের পরিবর্তন হবে -2mu1। আবার যখন এখানে ধাক্কা খেয়ে আবার এখানে ফিরে আসবে তখন আরো -2mu1 আসবে। তাহলে মোট ভরবেগের পরিবর্তন হবে -4mu1।
তাহলে আমি যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এখানে ধাক্কা খাওয়ার পরে আবার এখানে ফিরে আসে, অর্থাৎ একটা লুপ কমপ্লিট করে, সেই লুপ কমপ্লিটের সময় তার ভরবেগের পরিবর্তন হবে -4mu1 টোটাল। এখন এই ভরবেগের পরিবর্তন হইতে কত সময় লাগবে? আমরা জানি এখান থেকে যেতে L/2, ফিরে আসতে L/2, আবার যেতে L/2, আবার ফিরে আসতে L/2, তাহলে মোট 12 দূরত্ব সে অতিক্রম করেছে। তাহলে 12 দূরত্ব অতিক্রম করেছে কত? বেগের মান তখন কত ছিল? বেগের মান ছিল u1। সেই ক্ষেত্রে সময় t ইকুয়াল টু হবে 2L/u1। অর্থাৎ ভরবেগের পরিবর্তন যখন -4mu1, তখন টাইম হবে 12/u1। তাহলে আমরা ভরবেগের পরিবর্তনকে এই টাইম দ্বারা ভাগ করলে আনসার কিন্তু সিমিলার -2mu1/L চলে আসবে। তাহলে আমরা ঠিক মাঝখান থেকে একটা দেয়ালে ধাক্কা খেয়ে মাঝখান পর্যন্ত আসা পর্যন্ত বিবেচনা করলে রেজাল্ট যা আসবে, আমরা দুইটা দেয়ালে ধাক্কা বিবেচনা করলেও রেজাল্ট সেম আসতেছে। সুতরাং এটা নিয়ে চিন্তা করার দরকার নাই যে আমরা একটা দেয়ালে ধাক্কা নিয়ে বিবেচনা করবো না দুইটা দেয়ালে ধাক্কা নিয়ে বিবেচনা করবো, আনসার সবসময় সেম আসবে -2mu1/L। তাহলে আমরা একটা দেয়ালে ধাক্কার পরিমাণ আমরা একটা দেয়ালে ভরবেগের পরিবর্তনের হার আমরা বের করে ফেলেছি। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার কার? এই ভরবেগের পরিবর্তনের হার হয়েছে অনুর। একটি দেয়ালে ভরবেগের পরিবর্তনের হার কার ভরবেগের পরিবর্তন? এটা হচ্ছে অনুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে u1 বেগ বিশিষ্ট অনুর একটি দেয়ালে ভরবেগের পরিবর্তন হারের মান -2mu1/L। আমাদের মনে হয় জানা আছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, কোন বস্তুর উপর প্রযুক্ত বল ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হারটা যার, প্রযুক্ত বলটা হবে তার উপর। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার কার? এই ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ওই u1 বেগ বিশিষ্ট অনুর। তাহলে যে এই ভরবেগের পরিবর্তনটা যে বলের সমান, সেই বলটা কার উপর প্রযুক্ত হচ্ছে? অনুর উপরে। কার কর্তৃক? অনুটা কার সাথে ধাক্কা খেয়েছে? অনুটা ধাক্কা খেয়েছে এই দেয়ালের সাথে। তাহলে এই দেয়াল কর্তৃক এই অনুটার উপরে প্রযুক্ত বলের মান হচ্ছে এইটা। কিন্তু আমরা মনে হয় বের করতে যাচ্ছি অনুগুলা দেয়ালের উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করে, অর্থাৎ অনুগুলা দেয়ালের উপর কি পরিমাণ বল প্রয়োগ করে, সেখান থেকে অনুগুলা দেয়ালের উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করে সেটা বের করা যাবে। তাহলে আমরা কি বলতে পারি অনুগুলা দেয়ালের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করে? এইটা আমরা এইখান থেকে বের করতে পারি নিউটনের তৃতীয় সূত্র ইউজ করে বা ব্যবহার করে। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি যে কোনো এই অনুটা যদি দেয়ালটাকে F পরিমাণ ধাক্কা দেয়, এই অনুটা যদি দেয়ালটাকে F পরিমাণ ধাক্কা দেয়, তাহলে দেয়ালটাও অনুর উপরে F পরিমাণ ধাক্কা দিবে। এখন আমরা মনে হয় অলরেডি একটা ধাক্কা বা বলের মান বের করে ফেলছি, বাট এই বলটা কার উপরে, কার কর্তৃক প্রযুক্ত বল? এই বলটা হচ্ছে দেয়াল কর্তৃক। তাহলে এই যে ভরবেগের পরিবর্তনের হার নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এটা একটি বলের সমান, এবং এই বলটা কার উপর প্রযুক্ত বল? দেয়াল কর্তৃক অনুর উপর প্রযুক্ত বল। তাহলে দেয়াল কর্তৃক অনুটির উপর প্রযুক্ত বলের মান হচ্ছে এইটা। আবার নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি অনুটি দেয়ালকে যদি F বলে ধাক্কা দেয়, তাহলে দেয়ালটি অনুটির উপর F বলে ধাক্কা দিবে। এই ধাক্কার মানটা হচ্ছে দেয়াল কর্তৃক অনুর উপরে প্রযুক্ত বল। তাহলে অনু কর্তৃক দেয়ালের উপরে প্রযুক্ত বল হবে সেম মান বাট বিপরীত। আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী। আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী। যেহেতু এটা মাইনাস, তাহলে দেয়াল কর্তৃক অনুর উপর প্রযুক্ত বল যেহেতু মাইনাস, তাহলে অনু কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত মান সেম থাকবে, শুধু বল সাইন হয়ে যাবে প্লাস। তাহলে আমরা দেয়াল কর্তৃক অনুর উপর প্রযুক্ত বল আমরা বের করে ফেলছি 2mu1/L। এখন আমরা বল বের করে ফেলেছি। এই বলটা হচ্ছে শুধুমাত্র অনুটার u1 বেগের কারণে সৃষ্ট ধাক্কার মান। বাট আমরা জানি অনুটা শুধুমাত্র u1 বেগ ছিল না, অনুটার আরো দুইটা বেগের উপাংশ ছিল। একটা ছিল z এক্সিস বরাবর w1, আর একটা ছিল y এক্সিস বরাবর v1। তাহলে সিমিলার ওয়েতে এই u1 এর কারণে যেভাবে ভরবেগের পরিবর্তনের মাধ্যমে আমরা প্রযুক্ত বল বের করেছি, আমরা সেম ভাবে w1 বা v1 এর মাধ্যমেও
আমরা দুইটা ভিন্ন ভিন্ন ডিরেকশনে সেম ভাবে বল বের করতে পারি। সুতরাং আমরা বলতে পারি অনুরূপ ভাবে y অক্ষ এবং z অক্ষ বরাবর প্রযুক্ত বল, তাহলে এই বলের মানটা x অক্ষ বরাবর বেগের কারণে পাওয়া গেছে। সেম ভাবে আমরা y অক্ষ বরাবর যে বেগ যেটা হচ্ছে v1 তার কারণে প্রযুক্ত বলের মান পাবো আমরা 2m v1 স্কয়ার বাই l। সেম ভাবে z অক্ষ বরাবর যে বেগ w1 তার কারণে দেয়ালের উপরে অণুটির কর্তৃক প্রযুক্ত বলের মান আমরা পাবো 2m w1 স্কয়ার বাই l। এখন অণুটা দেয়ালের উপরে মোট কত বল, এই একটি অণু যে অণুটার বেগ হচ্ছে c1, এই একটি অণু যে অণুটির বেগ হচ্ছে c1, সেই c1 বেগ কর্তৃক অণুর দেয়ালের উপরে অণুটি কর্তৃক প্রযুক্ত বল কত সেটা বের করার জন্য তাহলে আমরা কি করতে পারি, এই তিনটা বলকে যোগ করতে পারি। তিনটা বলকে যোগ করলে আমরা c1 এর কারণে মোট বল পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি c1 বেগ বিশিষ্ট অণুটির দ্বারা প্রযুক্ত মোট বল 2m u1 স্কয়ার বাই l প্লাস 2m v1 স্কয়ার বাই l প্লাস 2m w1 স্কয়ার বাই l। এইখান থেকে আমরা 2m বাই l কমন নিলে যেটা থাকে u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার। আমরা মনে হয় জানি এই v1 w1 u1 এই তিনটা বেগ c1 এর উপাংশ, c1 equal to c1 স্কয়ার equal to u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার। আমরা মনে হয় এর আগে দেখেছিলাম c1 থেকে যেহেতু u1 v1 এবং w1 কে ভাগ করা হয়েছে তাহলে ভেক্টর যোগের সূত্র থেকে আমরা জানতাম c1 স্কয়ার equal to u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার। তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমরা কি c1 স্কয়ার বসাতে পারি? তাহলে আমরা যদি এই তিনটার পরিবর্তে c1 স্কয়ার বসাই তাহলে মানটা আসবে c1 স্কয়ার ইনটু 2m বাই l। আমরা এতক্ষণ ধরে শুধুমাত্র c1 বেগ বিশিষ্ট যে অণুটা এই অণু কর্তৃক দেয়ালের উপরে প্রযুক্ত বলের মান বের করেছি, বাট আমরা জানি এখানে শুধুমাত্র একটা অণু না, এখানে n সংখ্যক অণু আছে। তাহলে n সংখ্যক অণু দেয়ালে মোট কত বল প্রয়োগ করবে সেটা আমরা বের করতে যাচ্ছি। c1 এর মতো করে আমরা যদি c2 c3 c4 এইভাবে cn সংখ্যক অণুর জন্য বল বের করতে যাই তাহলে একইভাবে মান বের করা যাবে এবং আনসারগুলো কি হবে লিখে ফেলতে পারি c2 এর দ্বারা। তাহলে একইভাবে c2 বেগ বিশিষ্ট অণুটি দ্বারা প্রযুক্ত বল 2m বাই l c2 স্কয়ার, c3 এর দ্বারা প্রযুক্ত বল 2m বাই l c3 স্কয়ার। এইভাবে cn nতম অণু যেটা আছে cn nতম অণুর বেগ cn, সেই cn বেগ বিশিষ্ট অণুটির দ্বারা প্রযুক্ত বল হবে দেয়ালের উপরে 2m বাই l cn স্কয়ার। তাহলে আমরা মনে হয় জানি এই যে অণুগুলা দ্বারা প্রযুক্ত বল এইগুলাকে আমরা যদি যোগ করি তাহলে n সংখ্যক অণুর দ্বারা প্রযুক্ত মোট বল আমরা পেয়ে যাব এই দেয়ালের উপরে। তাহলে আমরা প্রত্যেকটা অণুর আলাদা আলাদা বেগ c1 c2 c3 প্রত্যেকটা আলাদা আলাদা বেগের কারণে কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেই বলের মানগুলো আমরা বের করেছি। এখন আমরা যদি সবগুলা বল যোগ করি তাহলে প্রত্যেকটা n সংখ্যক অণু কর্তৃক দেয়ালের উপরে মোট প্রযুক্ত বল আমরা পাবো। n সংখ্যক অণু কর্তৃক মোট প্রযুক্ত বল দেয়ালের উপরে এটার মান হবে c1 বেগ বিশিষ্ট অণুর কারণে প্রযুক্ত বল প্লাস c2 বেগ বিশিষ্ট অণুর কারণে প্রযুক্ত বল, এইভাবে cn বেগ বিশিষ্ট অণুর কারণে প্রযুক্ত বল, এগুলা যোগ করলে আমরা মোট বলটা পাবো। এখান থেকে কি কমন যায় 2m বাই l কমন গেলে এটা পড়ে থাকবে। এখন আমরা যদি সামনে n দ্বারা গুণ করে এখানে n দ্বারা ভাগ করি, এই n হচ্ছে কি অণুর সংখ্যা, এটা কি এটা আমরা একটু পরে কথা বলবো। তো আমরা এই জিনিসটার একটা নাম আছে সেই নামটা একটু মনে রাখবো, এটা হচ্ছে গড় বর্গবেগ। তো আমরা এই লাইনের পরে এখানে একটা n দ্বারা গুণ করে n দ্বারা ভাগ করে দিলাম, এতে আসলে মেইন রেজাল্টের কোনো পরিবর্তন হয়নি। তো এই টার্মটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব।